হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আগেই বলে দিই, এই ভিডিওর শেষে মহামান্য যে আমাদের লয়ার আলী হাসান আলমগীর স্যার, তো উনি কিন্তু রয়েছেন। তো ওনার যে একটা বাইট, তো সেটা আমরা শেষে দেখে নেব। তো তার আগে আমি কয়েকটা বিষয় একটু আমি বলে দিই, তো তারপরে আমরা তার যে ভিডিও সেটা আমরা দেখব। তো দেখো, তো এই যে 20-22 যে প্যানেল, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে কিন্তু পাবলিশ করা হয়নি। সুপ্রিম কোর্টের এর আগে রায় ছিল, তো সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও সেটাকে কিন্তু কোনোভাবেই কমপ্লাই করা হয়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে, যে ইতিমধ্যে কিন্তু গৌতম পালের বিরুদ্ধে দুটো কন্টেম্প্ট মামলা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো মোটামুটি গৌতম পালের প্রায় জেল যাত্রা জেল যাত্রার দিকে কিন্তু অনেকটা অগ্রসরণী হয়েছেন। তো এখানে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এর আগেও আমরা দেখেছিলাম যে এই মেরিট লিস্ট বের করা নিয়ে 2022 যারা 2020-22 যে ব্যাচ, তো তারা কিন্তু এর আগেও কন্টেম্প্ট ফাইল করেছিল। তো তারপরেও সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছিল, তো তারপরে যে সময়সীমা যেটা দেওয়া হয়েছিল, তো সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। তো সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও কিন্তু কোনো প্রকার একটা ভালো রেজাল্ট কিন্তু আসেনি। তো যাই হোক, তো এই নিয়ে কিন্তু কন্টেম্প্ট ফাইল হয়েছে ইতিমধ্যে, তবে সেই নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসব। তো আজকে এই 20-22 যে প্যানেল, সেটা কেন ডিলে করা হচ্ছে, তো সেই বিষয়টা জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা ছিল। তো সেখানে যে বিষয়টা আজকে উঠে এলো, যে পর্ষদ একটা দ্বিধাগ্রস্ত একটা বিষয়, হয়তো তারা এখানে বিষয়টা এমন কিছু জানাচ্ছে যে তারা হয়তো শুধুমাত্র যে 20-22 ক্যান্ডিডেট, তো তাদেরকে হয়তো ভ্যাকেন্সিটা দেবে, এমন একটা তাদের হয়তো অ্যাটিটিউড। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেটা কখনোই হওয়া উচিত নয়। তো সুপ্রিম কোর্টও কিন্তু এটা তার অর্ডারে কোনোভাবেই কিন্তু বলেননি যে শুধুমাত্র 20-22 যারা আছে তাদেরকেই দেবে। আচ্ছা, এখানে প্রসঙ্গত একটা বিষয় আমি উল্লেখ করতে চাইব। তো দেখো, প্রথমে সুপ্রিম কোর্টে কিন্তু যেটা 2500+ ভ্যাকেন্সির কথা কিন্তু বলা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে, কিন্তু আজকে পর্ষদ যে শূন্যপদের কথা উল্লেখ করলো সেটা হলো 2100+। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি কিছুটা কমে আসলো। তো যাই হোক, তো সে বিষয়ে যাচ্ছি না, হয়তো কিছু ফল্ট সেখানে কিছু বিষয় রয়েছে। তো এখন যাই হোক, এখানে আজকে আবার নতুন করে যে নির্দেশটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, যে রিমাইনিং যে সিট পড়ে রয়েছে 11,765 থেকে 9533 বাদ দিলে যে রিমাইনিং সিট, যেটা পর্ষদ আজকে বলেছে যে 2100+, তো যে সিটটা পড়ে আসছে, তো সেখানে কিন্তু শুধুমাত্র 20-22 ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। কারণ এখানে আনঅ্যাবজর্বড যারা রয়েছে তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করবে, এনআইএস ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও, এছাড়া ডুয়েল ডিগ্রি, তো এই ধরনের যারা রয়েছে, তো সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করার যোগ্য। তো সবাইকে কিন্তু এই যে সিট যেটা রয়েছে রিমেনিং সিট 2100+, পর্ষদের কথা অনুযায়ী, তো সেই সিটে কিন্তু সবাই পার্টিসিপেট করবে। তো সেই বিষয়ে কিন্তু আবার একবার একটা ক্ল্যারিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে। এখন দেখা যাক এর পরেও পর্ষদ নড়ে চড়ে বসে কিনা, পর্ষদ এর পরেও এই যে মেরিট লিস্ট, তো সেটা বের করে কিনা। তো এই বিষয়ে কিন্তু আমার নজর থাকবে আমাদের। তো যাই হোক, তো এই বিষয়টা কিন্তু আপাতত আজকে কলকাতা হাইকোর্টে উঠে এলো। তখন দেখা যাক এরপরে কি হয়। আর ইতিমধ্যে কিন্তু গৌতম পালের বিরুদ্ধে কন্টেম্প্ট কিন্তু মামলা কিন্তু আবার ফাইল হয়ে গেছে ইতিমধ্যে। 2022-এর আলাদা একটা দল, তো তারা কিন্তু মামলা ইতিমধ্যে ফাইল করেছে। তো এখন সব কিছু মিলিয়ে গৌতম পালের কিন্তু অবস্থা খারাপ, কারণ এই মামলাটা কবে থেকে, দীর্ঘদিন থেকে মামলাটা ঝুলছে, সমাধান করার কিন্তু কোনো ইচ্ছাই নেই পর্ষদের। তো যে কারণে আজকে এই দিন কিন্তু দেখতে হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যে কবে কি নিয়োগ প্রক্রিয়া শুরু করে, প্যানেল পাবলিশ করে, আমাদের সেদিকে নজর থাকবে। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। আর চলো এবার আমরা সেই ভিডিও ক্লিপটা শুনে নিই। দেখুন, আমাদের যেটা মামলা, সেখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা বলতে চাইছি যে পড়ে থাকা যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সিতে মেরিটের ভিত্তিতে যারা পড়ে থাকা ক্যান্ডিডেট আছে তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হোক। এবং আমরা এই প্রেয়ার নিয়ে সুপ্রিম কোর্টেও গেছি, এবং সুপ্রিম কোর্ট আমাদের ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন শুনেই তারপর কিন্তু এই লিবার্টি দিচ্ছে যে তুমি হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারো। অর্থাৎ আমরা যে সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন ফাইল করেছিলাম, সেটা হচ্ছে
সুপ্রিম কোর্টের অর্ডারকে তো ফলো করেই, কারণ সুপ্রিম কোর্ট ফাইনালি যখন 4 এপ্রিলের অর্ডার এলো তখন সুপ্রিম কোর্ট বললো যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট শেষ করো। কিন্তু সুপ্রিম কোর্ট কি সেই অর্ডারে কোনো জায়গায় বলেছে যে পড়ে থাকা ভ্যাকেন্সি শুধু একটা শ্রেণীর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্যই রাখা হবে? বলেনি। তাহলে সুপ্রিম কোর্ট যদি সেটা না বলে থাকে তাহলে বোর্ড যেন সেই রাস্তায় না হাঁটে, সেটাই আমাদের রিট পিটিশন ফাইল করার উদ্দেশ্য ছিল। এবং রিট পিটিশনে যখন বোর্ড, আমরা দেখতে পেলাম যে বোর্ড একটা নির্দিষ্ট দিকে এগোতে চাইছে, যে না শুধুমাত্র 20-22কেই আমরা দেবো, এরকম মনে হলো যখন আমাদের। এবং পরবর্তীকালে রিট পিটিশনে হলফনামা দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও বোর্ড যখন হলফনামা না দিয়ে সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করে পড়ে থাকা ভ্যাকেন্সিগুলোর রিক্লাসিফিকেশন চাইলো 20-22কে দেখিয়ে শুধুমাত্র, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা আশঙ্কা তৈরি হয়। এবং আমাদের আশঙ্কা তৈরি হওয়ার যথার্থতা আছে, কারণ ওদের অ্যাপ্লিকেশনটা যেটা এমএ ফাইল করেছিল ওরা পরতে পরতে ওরা শুধু 20-22-এর কথা বলেছে। সেটাকে দেখিয়ে আমরা এখানে মামলা করে বলতে চাইছি যে এইখানটাতে একটা শ্রেণীর ক্যান্ডিডেটকেই শুধু চাকরি দেবো এমনটা কিন্তু হতেই পারে না, কারণ সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে ভ্যাকেন্সি ইয়ারমার্ক করে দেয়নি 20-22দের জন্য। সুপ্রিম কোর্ট তাদের ক্যান্ডিডেচারটা কনসিডার করেছে, তারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে, এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট শুনিয়ে দিয়েছে। এবং আমরা সেটাকে স্বাগতও জানাচ্ছি। আমরা তাদের এগেনস্টে তো নয় একেবারে, কারণ তারাও যেমন একটা এমপ্লয়মেন্টের জন্য লড়ছে, চেষ্টা করছেন, আমাদের ক্যান্ডিডেটরাও করছে। এবং আমরাও বলছি যে তাদেরকে কনসিডার করেই প্যানেলটা তুমি দাও। কিন্তু দেখা গেল সেই কনসিডারেশনে যদি আমার মেরিট কম্প্রোমাইজ হয়ে যায়, দেখা গেল আমার থেকে সে কম, অথচ তাকে তুমি প্যানেলে রাখছো, তাহলে সেটা তো আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছেই, কারণ সিলেকশন প্রসেস তো একটাই। তো তুমি এই সিলেকশন প্রসেসের মাধ্যমে তো মেরিট কম্প্রোমাইজ করতে পারো না। এবার ওরা ভ্যাকেন্সি রিক্লাসিফিকেশনের জন্য গেছিল, তার ভিত্তিতে যা খবর স্টেট অলরেডি রিক্লাসিফিকেশন করেও দিয়েছে, এবার তাহলে এই ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হবে, এইটাই আমাদের বক্তব্য ছিল। আজকে ওরা হলফনামা দিয়ে বলেছে যে আমরা মেরিট কম্প্রোমাইজ করব না, খুবই ভালো কথা, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। কারণ মেরিট, প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে মেরিট কম্প্রোমাইজ হয়েছে এরকম অভিযোগ বারংবার উঠেছে, 14 টেটে 17-র ক্ষেত্রেও উঠেছে। তো সেইটা যদি আগামীতে না ওঠে তাহলে তো এটা খুবই ভালো কথা, যে না মেরিট কম্প্রোমাইজ নয়, যে যে যোগ্যতায় আসছে কাট অফ ক্রস করতে পারছে, মানে সিরিয়াল ভিত্তিক তার যার স্কোর যেভাবে নামবে সেভাবে যতক্ষণ ভ্যাকেন্সি আছে ততক্ষণ দেওয়া যাবে। তো এইটা আজকে আমরা সেটাকে নথিভুক্ত করে নিলাম অর্ডার, এবং আমাদেরকে কনসিডার করতে হবে সেটাও হলো যে পড়ে থাকা ভ্যাকেন্সিতে নিয়োগের ক্ষেত্রে তুমি শুধুমাত্র একটা শ্রেণীর ক্যান্ডিডেটদেরকে দিতে পারো না, কারণ সুপ্রিম কোর্ট সেটা বলেনি। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডারটাকে তুমি শিল্ড করে খালি তাদেরকে দেবে আমাদেরকে দেবে না, এটা নয়। আমরা তাদেরকে দেওয়ার কথাও বলছি, কিন্তু তার থেকে মেরিটে আমি বেশি হলে আমাকে দেওয়ার কথাও বলছি। কারণ তুমি যে ভ্যাকেন্সিগুলো অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিয়েছো, তাদেরকে তুমি টাচ করতে চাইছো না, তাহলে টাচ যদি করতে না চাও তাহলে তো তোমাকে অটোমেটিক্যালি এই ভ্যাকেন্সি ফিল আপ করতে গেলে কাট অফ নামাতে হবে। নামাতে যদি হয়, কারণ কাট অফ নামাতে হলে তো তাহলে আমি আসছি, কারণ আমরা তো সামান্য কিছু নাম্বারের জন্য ভগ্নাংশের হিসাবে আমরা প্যানেলে আসতে পারিনি। আর নাহলে তুমি আমাকে দেখাও যে তারা আমাদের মেরিটে থেকে মেরিটে বেশি আসছে ফাইনাল মেরিট লিস্টে, তুমি সেই স্কোর পাবলিশ করো। তো এইটাই আমাদের বলার উদ্দেশ্য ছিল। আজকে কোর্ট নথিভুক্ত করে দিল অর্ডারটা, এবং ওরা যে এফিডেভিটটা দিয়েছে তার কপি আমরা পেয়েছি, এবং এফিডেভিটের প্যারাগ্রাফটাও উল্লেখ করে দিয়েছে যে মেরিট কম্প্রোমাইজ করা হবে না। এবার আমাদের কথা হচ্ছে, যদি এবার দেখা গেল যে আগামীতে বোর্ডের আবার কোনো একটা নতুন চালাকি করলো যে ওরা পুরো ভ্যাকেন্সি ফুলফিল করলো না, তাহলে সেক্ষেত্রে আমরা কোর্টকে অ্যাপ্রোচ করবো, কারণ ওরা পড়ে থাকা ভ্যাকেন্সির জন্য রিক্লাসিফিকেশন দিয়েছে, তাহলে ব্যবহারটা কেন করবে না, যেমনটা 3929-এর ক্ষেত্রে হয়েছিল। তো সুতরাং আমরা এই ব্যাপারে সজাগ থাকবো অবশ্যই। আর এটা নিয়ে সম্ভবত অন্য কোনো গ্রুপ কন্টেম্পটেও গেছে, সেই কন্টেম্পটেও স্বাগত। আমরাও চাইছি প্যানেলটা পাবলিশ হোক, তাড়াতাড়ি প্যানেল পাবলিশ হোক, যারা যারা মেরিটে আসবে তারা তারা অ্যাপয়েন্টমেন্ট পাক। আজকে যদি মেরিটে না আসে, দেখা গেলো আমার থেকে কম পাও কেউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, তো কালকে তো আবার একটা মামলার জন্ম দেবে সেটা। তো তার থেকে সবার জন্য এটা সুষ্ঠুভাবে হলো যে মেরিট অনুযায়ী হবে, কারণ সুপ্রিম কোর্টে বোর্ড যে এমএটা ফাইল করেছিল সেইটাই তো আমাদের আশঙ্কার জায়গা, যে বোর্ড খালি একটা শ্রেণীর ক্যান্ডিডেটদের কথা কেন বলছে, বোর্ড কেন এনআইএস নিয়ে বলছে না, বোর্ড আনঅবজার্ভড নিয়ে বলছে না, বোর্ড 5% সবাইকে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো এইগুলোই আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম, সেই হিসেবে আমরা যে উদ্দেশ্যে মামলা করেছি সেই উদ্দেশ্যের দিক দিয়ে মামলা আমাদের সফল আজকে।